আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 2026 সালে এক্সাম দিবা তাদের জন্য স্থির তড়িৎ থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সাথে যারা 27 সালে এক্সাম দিবা তোমাদেরও অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? তো ক্লাসটা আমার সাথে করবা, করার সাথে কি করবা, আমি যা লিখে দিব তোমরা সুন্দরভাবে ক্লাসটা নোট করবা, ঠিক আছে? যদি নোট করো, যখন এক্সাম দিতে যাবা যদি নোটটা পড়ো তাহলে অনেক কিছু কমন পাবা, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা করার সাথে কি নোটটা সুন্দরভাবে তৈরি করা, ঠিক আছে? এখন দেখি আমরা কি পড়বো, আজকের ক্লাসে পড়বো স্থির তড়িৎ। স্থির তড়িৎ সাধারণত এইচএসসি লেভেলে আমরা কি স্থির তড়িৎ আর চল তড়িৎ পড়ি, ঠিক আছে? এই সেকেন্ড পেপারে আছে স্থির তড়িৎ আর চল তড়িৎ। চল তড়িৎ বলতে কি বোঝায়? চল তড়িৎ বলতে বোঝাচ্ছে চার্জের যে প্রবাহ সেটা হচ্ছে চল তড়িৎ। কিন্তু স্থির তড়িৎ বলতে কি বোঝায়? স্থির তড়িৎ বলতে চার্জটা থাকবে স্থির, বুঝো? স্থির তড়িতে চার্জটা থাকবে স্থির, আর তার চার্জটা স্থির থাকার ফলে যে একটা প্রভাব সৃষ্টি করবে সেই প্রভাবটাই হচ্ছে কি স্থির তড়িৎ। মনে করো এই পয়েন্টে দেখাও, মনে করো এই পয়েন্টে কি কুলম্ব একটা আধান আছে, ঠিক আছে? এর একটা কি আছে, একটা প্রভাব আছে না? এই প্রভাবটা মনে করো বাইরে থেকে একটা প্লাস কিউ কুলম্ব আধান নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে প্লাস চার্জ, এটাও কি প্লাস চার্জ। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পর কি করে, বিকর্ষণ করে, যার কারণে একটা সময় মনে করো এই জায়গায় যদি আসে তখন কি করবে, এই জায়গায় আসে তখন কি করবে, এই চার্জটা ওকে বিকর্ষণ করবে, মানে এর একটা কি আছে, প্রভাব আছে। এই যে প্রভাব থাকার কারণে যে চার্জটা সৃষ্টি হলো সেটাই হচ্ছে কি স্থির তড়িৎ, ঠিক আছে? স্থির তড়িৎ আজকে যে সকল বিষয়গুলো পড়বো তা হচ্ছে, আজকে যে সকল বিষয়গুলো পড়বো তার ভেতরে হচ্ছে আধানের কন্টায়ন। এক নম্বর যেটা পড়বো আধানের কন্টায়ন, অনেক সময় এমসিকিউতে আছে, ঠিক আছে? তারপর আধানের সংরক্ষণশীলতা, তারপর কি পড়বো কুলম্বের সূত্রে এ টু জেড, মানে সকল জিনিস পড়বো। কুলম্বের সূত্রে যতগুলা প্যাটার্ন হতে পারে কিংবা এমসিকিউতে কিভাবে আসে সব কিছু একবার ডিটেলসে দেখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আধানের কন্টায়ন, কন্টায়ন বলতে বোঝায় কি, কন্টায়ন বলতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক। কিসের গুণিতক? পূর্ণ সংখ্যার গুণিতক। মনে করো একটা বস্তু, দেখো মনে করো এই বস্তু, এটা একটা বস্তু আছে, এতে এই বস্তুটাতে কি আছে, ইলেকট্রন আছে এবং প্রোটন আছে। ইলেকট্রন প্রোটন আরো অন্য কিছু আছে, ঠিক আছে? কিন্তু দেখো মনে করো এই জায়গায় কি আছে, একটা বস্তু ইলেকট্রন আছে, এই বস্তুটার ভিতরে কি আছে, আধান আছে না? এই বস্তুটার ভিতরে কি আছে, আধান আছে। সে আধানটা দেখো, সে আধানটাকে আমি ধরলাম কিউ, তাহলে কিউ হবে পূর্ণ সংখ্যার গুণিতক। কার গুণিতক? পূর্ণ সংখ্যার গুণিতক। কিসের? ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। মনে করো সোডিয়াম, দেখো সোডিয়াম 11, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, মানে তার প্রোটন সংখ্যা হচ্ছে 11। তার প্রোটন সংখ্যা কত বলো? তার প্রোটন সংখ্যা হচ্ছে 11, সাথে তার ইলেকট্রন সংখ্যা কত বলো? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। কখনো কি দেখেছো সোডিয়ামের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 11.5, ইলেকট্রন সংখ্যা 11.5 বা 10.5? দেখো এরকম হয়? কখনো হয় না, কারণ ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা সব সময় কি হয়, একটা পূর্ণ সংখ্যা হয়। কি হয়? একটা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয় না। এই জন্য এগুলো থাকতে পারে না কোন একটা পদার্থের ভেতরে। এই ইলেকট্রন বা প্রোটন সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, একটা পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যার গুণিতক, তাহলে চার্জ হবে ওই বস্তুতে কি পূর্ণ সংখ্যার গুণিতক, ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। আমরা জানি ইলেকট্রনের চার্জ, আমরা কি জানি ইলেকট্রনের চার্জ কত বলো? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60, 1.60 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে দেখো কত, প্লাস 1.60 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে? তাহলে আমি মনে করি এই বস্তুটাতে 11টা কি আছে, 11টা ইলেকট্রন আছে, তাহলে 11টা কি থাকবে, প্রোটন থাকবে। তাহলে এই বস্তুটাতে কতটুকু চার্জ আছে তোমাকে বের করতে বলছি, এই বস্তুটাতে কতটুকু চার্জ আছে। সেই চার্জটা হবে কিউ ইকুয়াল টু এনই, কিউ ইকুয়াল টু কি এনই। এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। দেখো চার্জটা পজিটিভ হতে পারে আবার কি নেগেটিভও হতে পারে, এই জন্য কি দিতে হবে, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই। এখন আসো কিউ এখানে কি বোঝাচ্ছে, কিউ এখানে কি বোঝাচ্ছে দেখো,
কি বোঝাচ্ছে? চার্জ। এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর ই হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ। এখানে ইলেকট্রন চার্জ, দেখো সামনে কি প্লাস মানে দিয়েছি, তাহলে ইলেকট্রনের চার্জ বসালে হবে। দেখো ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন এর চার্জ, ঠিক আছে, কি ইলেকট্রনের চার্জ। তাহলে এখন আসো ভাইয়া, এখান থেকে কিরকম কোশ্চেন আছে, তোমাকে বলবে একটা বস্তুতে এত কুলম্ব চার্জ আছে, এই চার্জটা ওই বস্তুতে থাকা সম্ভব কিনা। দেখো প্রশ্নটা হচ্ছে, মনে করো যে আমি বললাম যে এই বস্তুটাতে চার্জ আছে, এই বস্তুটাতে চার্জ আছে 3.6 × 10⁻⁻19 কুলম্ব, 10⁻19 কুলম্ব, ঠিক আছে। এই চার্জটা এই বস্তুতে আছে। প্রশ্ন এখন করতেছি যে এই চার্জটা ওই বস্তুটাতে থাকতে পারবে কিনা, ঠিক আছে, থাকতে পারবে কিনা। কখন থাকতে পারবে? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে থাকতে পারবে। তাহলে আমরা কি জানি? ফর্মুলা কিউ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা এই যেহেতু এটা প্লাস প্লাস নিয়ে কাজ করে, ঠিক আছে, এন ই, ঠিক আছে। আমি এখন বের করে দেখব যদি এন এর মান পূর্ণ সংখ্যা হয়, এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই চার্জটা ওই বস্তুতে থাকা সম্ভব, নইলে ওই চার্জটা ওই বস্তু থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু কি হবে বলো? এন ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই ই। এখন বলো কিউ কত আছে? প্লাস কত বলো? 3.6 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে, 10⁻⁻19 কুলম্ব ডিভাইডেড বাই ই দিয়ে কি বোঝাচ্ছি? ই দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রন চার্জ। কত বলো? 1.60 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। কাটাকাটি করি, দেখো কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো তো? 3.6 ডিভাইডেড বাই 1.6 কাটাকাটি করলে আসবে 2.25, ঠিক আছে। দেখো এই সংখ্যাটা আমি বের করলাম, বের করার পর দেখতেছি এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে ওই চার্জটা ওই বস্তুতে থাকা সম্ভব হতো। যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে এই চার্জটা ওই বস্তুটাতে থাকতে পারবে না। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন তোমার বলো অ্যাডমিশনে বলো, অনেক সময় বোর্ড পরীক্ষায় বলো এসে থাকে। তো চলো তারই ধারাবাহিকতা একটা দেখি। দেখো এই জায়গায় দেখো এই কোশ্চেনটা মেবি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে। এই কোশ্চেনটা মেবি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো কি বলছে, এত কুলম্ব চার্জ কোন বস্তুতে থাকা সম্ভব কিনা, কোনো বস্তুতে থাকা সম্ভব কিনা। আমি কি বের করে দেখবো বলো? আমি বের করে দেখবো এন এর মানটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই চার্জটা ওই বস্তুতে থাকতে পারবে, না হলে ওই চার্জটা ওই বস্তুতে থাকতে পারবে না। কি কোথা থেকে জেনেছি আমরা? আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন থেকে আমরা জেনেছি, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল কিউ ইকুয়াল টু কি এন ই, ঠিক আছে। আমি বের করে দেখবো কি এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই চার্জটা ওই বস্তুতে থাকতে পারবে, না হলে ওই চার্জটা ওই বস্তুতে থাকা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু কি হয় বলো তো? কিউ ডিভাইডেড বাই ই। কিউ কত? দেখো এখানে কিউ কত দেওয়া আছে, এখানে কিউ মানে কি চার্জ কত দেওয়া আছে বলো? এখানে কিউ কত দেওয়া আছে? 3.2 × 10⁻⁻19 কুলম্ব। আমার লাগবে ই কত? ইলেকট্রন বা প্রোটনের চার্জ, ইলেকট্রন চার্জ কত? 60 × 10⁻⁻10⁻⁻ কত? 19 কুলম্ব, ঠিক আছে। আমি বের করবো এখন কি এন ইকুয়াল টু হট। দেখো কিউ এর মান বসাও, 3.2 × 10⁻⁻19 ডিভাইডেড বাই দেখো এখানে মাইনাস বসালে কি হবে? মাইনাস বসালে একটা সংখ্যা আসবে এবং কি
যদি পজিটিভ সংখ্যাটা বসাও সেটাও একটা সংখ্যা আসবে, কিন্তু মাইনাস কিসের জন্য আসছে? ইলেকট্রনের চার্জ, এই জন্য মাইনাস আসছে। আর যদি মাইনাস না আসে তাহলে কি আসবে? প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ। তাহলে বলো 1.60 ইন্টু 10⁻⁻19, এটার সাথে এটা কাটাকাটি করলে যেটা আছে 2 আছে। দেখো এন এর মান আমি প্রথমে বের করবো কি? এন এর মান বের করার ফলে দেখতেছি এন এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এন এর মানটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি হয় এন এর মান, তাহলে ওই চার্জটা ওই বস্তুটাতে থাকা সম্ভব, না হলে সম্ভব ছিল না। ঠিক আছে, কারণ কখনো আমরা দেখিনি ইলেকট্রন 0.5 ইলেকট্রন কোনো বস্তুতে, আমরা কখনো দেখিনি যে 0.5 ইলেকট্রন আছে বা 7.5 ইলেকট্রন আছে, কখনো আমরা দেখিনি। হয় ইলেকট্রন থাকতে হবে একটি অথবা কয়টি? 7টি পূর্ণ সংখ্যা বা 8টি পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, এই জন্য পূর্ণ সংখ্যা পেয়েছি, তাহলে কি ওই চার্জটা ওই বস্তুতে থাকা সম্ভব। ক্লিয়ার? ক্লিয়ার। পরেরটা দেখি। দেখো এই কোশ্চেনটা কোথায় আসে দেখো তো, এই কোশ্চেনটা কোথায় আসছে? রাজশাহী ইউনিভার্সিটি 17-18 সেশনে, রাজশাহী ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছে। ঠিক আছে, প্রশ্নে কি বলছে? 1 কুলম্ব, এই যে দেখাও 1 কুলম্ব চার্জের পরিমাণ দিয়েছে কত? 1 কুলম্ব। চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে? কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে? এখানে কিসের কথা বলছে? ইলেকট্রনের কথা। দেখাও এই জায়গায় ইলেকট্রনের চার্জ থাকবে কতগুলো, মানে সংখ্যা, কয়টা ইলেকট্রনের চার্জ থাকবে সেটা আমাকে বের করতে বলছে। কয়টা ইলেকট্রনের চার্জ থাকবে সেটা আমাকে বের করতে বলছে। এখন আসো আমরা কি জানি? চার্জের কোয়ান্টাম থেকে আমরা কি জানি? চার্জের কোয়ান্টাম থেকে আমরা জানি কিউ ইকুয়াল টু এন। ঠিক আছে, প্রশ্নে বলছে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে, কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে, মানে আমাকে সংখ্যাটা বের করতে বলছে। ঠিক আছে, সংখ্যাটা বের করতে বলছে। এই জায়গায় তাকাও, এখানে কি দেওয়া আছে? চার্জ দেওয়া আছে 1 কুলম্ব। আমি বের করব এন ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ই। ঠিক আছে, দেখো এখানে এন এর মান, কিউ এর মান কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে 1 কুলম্ব। ঠিক আছে, কিউ দেওয়া আছে কি? কিউ দেওয়া আছে 1 কুলম্ব। দেখো বলছে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকতে হবে। তাহলে ইলেকট্রনের চার্জ কত? -1.60 ইন্টু 10⁻⁻19। দেখো তাহলে কিউ ইকুয়াল টু দেখো, যদি এই জায়গায় এন প্লাস মাইনাস দিতাম, দেখো প্লাস মাইনাস, যখন ইলেকট্রনের চার্জ নিব তখন মাইনাস নিব, যখন প্রোটনের চার্জ নিব তখন কি নিব? প্লাস নিব। তাহলে কি বলো, এই যে মাইনাস যদি মাইনাস নেই তাহলে এ মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেল। তাহলে বলো কিউ ডিভাইডেড বাই ই। এখন দেখো এই জায়গায় কিউ কত দেওয়া আছে? 1। ই কত আছে বলো? ই আছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দেখো এটা যেহেতু ভার্সিটিতে আসছে, কোশ্চেনটা কোথায় আসছে? ভার্সিটিতে আসছে। তো আমাদের সাধারণত যেটা করতে হবে, এটা ক্যালকুলেশন করলে দেখো তো কত আছে? 1 ডিভাইডেড বাই, দাঁড়াও একটু, 1 ডিভাইডেড বাই 1.60 ইন্টু 10⁻⁻19। দেখো এটা আসবে 6.25 ইন্টু 10⁻, কত? 10⁻18। ঠিক আছে, দেখো মানে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকবে? এতটি ইলেকট্রন থাকবে। 6.25 ইন্টু 10⁻18 কুলম্ব কি থাকবে? ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সারটা কোথায় আছে দেখো তো, এই যে দেখো, এই তাহলে অ্যান্সার হবে আমাদের এটা, অ্যান্সার হবে এইটা। বুঝছো? এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় বললাম যে কি অ্যাডমিশনে এসে থাকে, দেখো যে তারই প্রমাণ একটা অ্যাডমিশনে চলে আসছে। পরেরটা দেখি। এবার আসো আধানের সংরক্ষণ মানে কি? ধ্বংস হবে না। সংরক্ষণ মানে কি? ধ্বংস হবে না। মনে করো
মনে করো দেখো, এটাতে +31 কুলম্ব চার্জ আছে, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, এতেই চার্জ আছে -25 কুলম্ব, ঠিক আছে, -25 কুলম্ব। এখন দুইটাকে স্পর্শ করায় এদের ভিতরে কি হবে, চার্জের আদান প্রদান হবে। চার্জের আদান প্রদান হবে কিনা বলো? দুইটাকে এখন স্পর্শ যদি করায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা যা চার্জ ছিল এখন এই যে একসাথে হলো, একসাথে হওয়ার ফলে কি চার্জের আদান প্রদান হবে কি হবে না? চার্জের তো আদান প্রদান হবে, চার্জের আদান প্রদান হলো। এখন দেখো আবার দুইটাকে আমি ভেঙে দিলাম, দুইটাকে আমি ভেঙে দিলাম, চলে আসলো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো এখন আগের অবস্থায় যে চার্জটা ছিল, চার্জের কোনো ধ্বংস বা সৃষ্টি হবে না, বা দেখো চার্জের কোনো ধ্বংস বা সৃষ্টি হবে না, সেটাই কি চাঁদের বা আধানের সংরক্ষণশীলতা। তাহলে এটাতে আগে যে চার্জটা ছিল এখনো সেইটাই থাকবে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের চার্জের সংরক্ষণশীলতা, ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের আধানের সংরক্ষণশীলতা বা চার্জের সংরক্ষণশীলতা। এবার আসো একটা অনেক কনসেপচুয়াল ম্যাথ, অনেক কনসেপচুয়াল ম্যাথ এখন বলতেছে, দেখো তো কি বলতে প্রশ্নে, প্রশ্নে বলতেছে এত গ্রাম পানির মধ্যে, দেখো এত গ্রাম পানির মধ্যে কি পরিমাণ ধনাত্মক, দেখো কি পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক চার্জ আছে, কি আছে, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে। দেখো এত গ্রাম পানির বোতলে কতগুলো ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে। তাহলে এখানে দেখো তো পানির সংকেত আমরা জানি, সবাই আমরা পানির সংকেত জানি, বলো এটা কি পানির একটা অণু না? এটা কি পানির একটা অণু না? তাহলে পানির একটা অণুতে কতগুলো ইলেকট্রন থাকে, কতগুলো ইলেকট্রন বা প্রোটন থাকে? দেখো তো হাইড্রোজেনের একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাহলে দুইটা হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তাহলে হাইড্রোজেনে থাকে দুইটা, হাইড্রোজেন ইলেকট্রন থাকে বা প্রোটন থাকে দুইটা। আর অক্সিজেনে কয়টা থাকে বলো? অক্সিজেনে থাকে 8টা প্রোটন অথবা 8টা ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন দেখো, তাহলে মোট ইলেকট্রন কয়টা হচ্ছে? 10টা ইলেকট্রন হচ্ছে না বলো? তাহলে হচ্ছে এক অণু পানিতে, দেখো এক অণু পানিতে 10টা ইলেকট্রন থাকে, কি থাকে? এক অণু পানিতে 10টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এখন দেখো যেহেতু এক অণুর পানির আমি 10টা ইলেকট্রন জানি, তাহলে এই জায়গায় কি দেওয়া আছে? এই জায়গায় দেওয়া আছে ভর। এখন বের করব 230 গ্রামে কত অণু হচ্ছে, পানির কত অণু হচ্ছে, 230 গ্রামে পানির কত অণু হচ্ছে, সেই অণুর সংখ্যাটা যদি বের করে ফেলি, বের করার ফলে এটার সাথে গুণ দিব, তাহলে কি ওই অণুতে কতটা ইলেকট্রন থাকবে সেটা বের করব, চার্জ কত থাকবে সেটা আমি বের করে ফেলবো, ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা ফর্মুলা জানি N/NA ইকুয়াল টু W/M। দেখো ডাব্লুর মান দেওয়া আছে কত? ডাব্লুর মান দেওয়া আছে 230 গ্রাম, 230 গ্রাম, ঠিক আছে। আর কি জানি বলো? পানির আণবিক ভর জানি না, বলো? এম হচ্ছে আণবিক ভর, পানির আণবিক ভর কত? অক্সিজেন হচ্ছে 16, পানির হচ্ছে, তাহলে অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 2, মোট হচ্ছে কত? 18, মোট হচ্ছে 18। আমি বের করব কি অণুর সংখ্যা, এন হচ্ছে অণুর সংখ্যা, আর এনএ কি? এনএ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, বুঝো। এখান থেকে এর মানটা আমি বের করে ফেললে এটা কি বের হবে? পানিতে এত গ্রাম পানিতে মানে 230 গ্রাম পানিতে কতটি অণু আছে সেই অণুটা আমি পেয়ে যাব না? তাহলে অণুটা যদি বের করতে হয়, দেখো তাহলে এন আড়াআড়ি গুণ, তাহলে কি যাবে বলো? W/NA ডিভাইডেড বাই এম, নিচে থাকলো। আমি বের করবো এন মানে অণুর সংখ্যা, ডাব্লুর মান কত? 230 গ্রাম, এন এর মান কত? 6 পয়েন্ট, এমন কিন্তু আমরা মুখস্থ জানি, 023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এম। এম কত বলো? 18, এম হচ্ছে 18। ক্যালকুলেশন করলে যেটা আসবে
তাহলে 230 গ্রাম পানিতে এতই থাকবে, এতটি কি থাকবে, অণু থাকবে। 230 ইন্টু, দাঁড়াও একটু, 230 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18। ক্যালকুলেশন করলে যেটা আছে 7.69 ইন্টু 10⁻24 কি আছে, এতটি অণু থাকে। দেখো দেখো আমার প্রয়োজন ছিল এক অণু পানিতে ইলেকট্রন থাকে এতটুই, এক অণু পানিতে ইলেকট্রন থাকে এতটি, তাহলে এত গ্রাম পানিতে কতটি অণু থাকে সেটা আমি বের করে ফেললাম। আমার এখন প্রয়োজন কি বলো, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ কতটি আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে চার্জের কোয়ান্টাম থেকে আমরা কি জানি, চার্জের কোয়ান্টাম থেকে আমরা জানি কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, যেখানে এন হচ্ছে অণুর সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে দেখো এই যে কিউ, প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে ধনাত্মক চার্জ পাবো, প্লাস নিয়ে যদি কাজ করি কি পাবো, ধনাত্মক চার্জ, আর মাইনাস নিয়ে যদি কাজ করি ঋণাত্মক চার্জ পাবো। ঠিক আছে, তাহলে দেখো যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে ধনাত্মক চার্জ পাবো। তাহলে এনের মান হচ্ছে 7.69 ইন্টু 7.69 ইন্টু 10⁻24 ইন্টু ইলেকট্রনের চার্জ। দেখাও ইলেকট্রনের চার্জ কত, 10, মানে 10টা ইলেকট্রন আছে, তার সাথে ইলেকট্রনের চার্জ কত, 1.60 ইন্টু 10⁻19। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হবে আমার কি, ধনাত্মক চার্জ। ঠিক আছে, (1.60 ইন্টু 10⁻19). এই সংখ্যাটা আসবে অনেক বড়। দেখো তাহলে কিউ হবে 1.2, দেখো 1.2 ইন্টু 10⁻7 চার্জ কুলম্ব। ঠিক আছে, এখন এটা আসবে কি, আমার ধনাত্মক চার্জ হলো। আমাকে বলছে কি পরিমাণ ধনাত্মক এবং কি পরিমাণ ঋণাত্মক চার্জ আছে। তাহলে ঋণাত্মক চার্জ কি হবে বলো, এটাই হবে, শুধু কি তার সামনে একটা নেগেটিভ সাইন আসবে। অতএব ঋণাত্মক চার্জ হবে মাইনাস, শুধু কি দেবো, মাইনাস 1.2 ইন্টু 10⁻7 কুলম্ব। ঠিক আছে, তাহলে আমাকে যেটা বের করতে বলছিল দুইটা অ্যান্সার, ধনাত্মক চার্জ কত হবে এবং ঋণাত্মক চার্জ কত হবে সেটা আমি বের করে ফেলছি। ঠিক আছে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, বুঝছো? অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, কিন্তু আমরা সুন্দরভাবে করে ফেললাম। ঠিক আছে, তো এটা যদি বুঝো সামনের দিকে আমরা আগাইতে পারি। ঠিক আছে, দেখো এবার আসো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে যে কোনো দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। কি করবে? সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। দেখো দুইটা বিন্দু চার্জ, এইটা হচ্ছে একটা চার্জ, এই পয়েন্টে একটা চার্জ আছে, এই পয়েন্টে একটা চার্জ আছে। এখন দেখো তাদের মধ্যবর্তী দূরত্ব হবে সেন্টার থেকে, এটা সেন্টার থেকে ওইটার সেন্টার। ঠিক আছে, এটার সেন্টার থেকে ওইটার সেন্টার। ঠিক আছে, দেখো এটা দেখো কি বলছে, আকর্ষণ বা বিকর্ষণ বল হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আমি ধরে নিলাম এই চার্জগুলো, আমি ধরে নিলাম এটা হচ্ছে প্লাস Q1, এটাও কি প্লাস Q2, এটা যে প্লাস Q1 ওটা হচ্ছে কি প্লাস Q2। এটা কি সমধর্মী চার্জ, তাহলে কি করবে, পরস্পরে বিকর্ষণ করবে। যদি একটা প্লাস দিতাম একটা মাইনাস দিতাম তাহলে কি করতো, আকর্ষণ করতো, বলটা হতো আকর্ষণ ধর্মী। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমি দিলাম ডি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এই যে দুইটা চার্জ থাকার কারণে একটা বল প্রাপ্ত হবে, সেই বলটা হলো এফ, সেই বলটা হলো কি এফ। এখন আসো
কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে, এই কাজটা হবে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে, যে মাধ্যম হতে হবে কি নির্দিষ্ট, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। বল হবে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ কি কি আছে বলো তো? Q1 Q2, Q1 আর কি Q2, Q2, ঠিক আছে। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে F হবে 1/d² কি ব্যস্তানুপাতিক। এখন দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি আছে বলো তো? F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই d²। এখন দেখো সমানুপাতিক তুলার জন্য কি একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। সেই ধ্রুবকটা আমি ধরলাম C। তাহলে কি C Q1 Q2 ডিভাইডেড বাই কি d²। তাহলে এটাই হচ্ছে কুলম্বের ফর্মুলা, যেখানে Q হচ্ছে একটা বস্তুর চার্জ, Q2 হচ্ছে আরেকটা বস্তুর চার্জ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ঠিক আছে, এখানে আসো, এখানে দেখো আবার C সমান লিখতে পারি, লেখা যায় C = 1/4πε0 কে। C = 1/4π, একটু দাঁড়াও, C = 1/4πε0 কে। ঠিক আছে, এই মানটা শূন্য মাধ্যমের জন্য, C এর মানটা আছে কত জানো? 9 × 10⁻⁹। ঠিক আছে, এখন আসো শূন্য মাধ্যমের জন্য, এখানে তাকাও, ε0 কি? ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। আমি ভেদন যোগ্যতা লিখলাম, ভেদন যোগ্যতা। ঠিক আছে, এই মানটা মনে রাখবা। শূন্য মাধ্যমে এই তড়িৎ ভেদন যোগ্যতার মান হচ্ছে 8.854 × 10⁻⁻12। ঠিক আছে, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে আবার এই ε0 এর মান চেঞ্জ হবে। ε0 এর মান কি হবে? চেঞ্জ হবে। আর শূন্য মাধ্যমে কে এর মান হচ্ছে, দেখো কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি শূন্য মাধ্যমে কে এর মান হয় অন। শূন্য মাধ্যমে কি কে এর মান হয় অন। পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, শূন্য মাধ্যমে কে এর মান হয় অন। শূন্য মাধ্যমে কে এর মান কত হয়? অন, মনে রাখবা। তাহলে এই কয়টা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এই ফর্মুলাটা যদি শূন্য মাধ্যমে চিন্তা করি, তাহলে কে এর মান দেখো অন। কে এর মান কি? অন। তাহলে এটাই আমি কি লিখতে পারি? F = 1/4πε0, কে এর মান 1, আমার দেওয়ার প্রয়োজন নাই, ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই কি d²। এটাই হচ্ছে কি আমাদের কুলম্বের ফর্মুলা। তবে এই ফর্মুলা থেকে অনেক সময় অ্যাডমিশনে কোশ্চেন এসে থাকে যে বলবে চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলো এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, তাহলে তাদের মাঝে ক্রিয়াশীল বল নির্ণয় করো। ঠিক আছে, তো চলো একটা আমরা দেখি। দেখো প্রশ্ন বলছে সমমানের দুটি চার্জের মানের দুইটি চার্জের পরিমাণ
মান দ্বিগুণ করা হলো। দ্বিগুণ করা হলো এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো। অর্ধেক করা হলো। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো। অর্ধেক করা হলো। তাহলে তাদের মাঝে তাদের মাঝে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল কত? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। এইরকম ভাবে অ্যাডমিশনে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। তো দেখো অ্যাডমিশনে আসে, যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে করব, এমসিকিউতে যদি আসে তো কিভাবে করব। দেখো দেখো এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম, এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি ডি। বুঝো, এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম ডি। প্রাথমিক অবস্থায় মধ্যবর্তী দূরত্ব ধরলাম ডি। এই যে Q1, এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q1 চার্জ, ঠিক আছে। এটা ধরলাম কিউ, কারণ কি বলছে সমমানে দুটি চার্জ। আর এটা এই চার্জটাকে ধরলাম Q2, বা Q2 না ধরে Q1 ধরি, Q1 প্রাইম ধরলাম। তাহলে এই চার্জটাও হবে কি কিউ। বুঝো, বলছে সমমানের দুটি চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলে, সমমানের দুটি চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলে তাহলে প্রাথমিক অবস্থায় কি ছিল, Q1 হচ্ছে কিউ, Q1 প্রাইম হচ্ছে কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল মনে করে ডি। এখানে হচ্ছে, তাহলে দেখো, তাহলে এই জায়গায় তাকাও, এখানে একটা বল কাজ করবে, এই বলটা হচ্ছে F1, করবে কিনা। এখন আসো, চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলো, চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলো, মানে যা ছিল তার দ্বিগুণ করলাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় দেখাও, এই জায়গায় যে বলটা কাজ করবে, এই জায়গায় যে বলটা কাজ করবে, এই বলটা হবে F2, যেহেতু চার্জের পরিমাণ চেঞ্জ করে ফেলছি এবং মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করে ফেলছি। আর এই চার্জটাকে ধরো, এই তো এই জায়গায় চার্জটাকে ধরো Q2 সমান হচ্ছে কি হবে, চার্জের পরিমাণ অর্ধেক হবে, মানে আগে ছিল কিউ, এখন হবে অর্ধেক, Q/2। এটাকে ধরো Q2 প্রাইম, এখন কি হবে বলো তো, আগে যেটা ছিল তার অর্ধেক, মানে কি Q/2। এই জায়গার দূরত্বকে যদি D2 ধরো, এই জায়গার দূরত্বকে যদি D2 ধরো, তাহলে কি হবে, মধ্যবর্তী দূরত্ব কি বলেছে অর্ধেক করা হলো, মানে আগে যেটা ছিল, আগে ছিল D1 সমান হচ্ছে D, তাহলে অর্ধেক করা হয়েছে, তাহলে কি হবে D2/2, D/2। এখন এই কোশ্চেনতে বলছে যে তাদের মাঝে ক্রিয়াশীল বল কত, তাদের মাঝে ক্রিয়াশীল বল কত। যদি এমসিকিউতে এভাবে আসে দাও কিভাবে করব। এখন দেখো এমসিকিউতে আমরা দেখলাম, আমরা কুলম্বের সূত্রে দেখলাম বল হচ্ছে, দেখাও আমরা দেখলাম কুলম্বের সূত্র F সমানুপাতিক কি Q1 Q2, আর বল হচ্ছে দূরত্বের কি, বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, 1/d², ঠিক আছে। এখন দেখো এই জায়গায় দুটো বল পাচ্ছি কিনা, উপরে লিখবা F2, নিচে লিখবা F1, ঠিক আছে। লেখার পর যেটা করবা, উপরে হচ্ছে F2, নিচে হচ্ছে F1, লেখার পর F এর সাথে যেগুলো সমানুপাতিক, F এর সাথে যেগুলো সমানুপাতিক সেগুলো দিবা উপরে, আর যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো দেবা আড়াআড়ি ভাবে, যেগুলো সমানুপাতিক সেগুলো দেবা সোজাসুজি, আর যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো দেবা আড়াআড়ি, ঠিক আছে। এখন দেখো F2 এর জন্য চার্জ হবে F2
F2 এর জন্য চার্জ হবে কি F2 এর চার্জের জন্য হবে Q2 প্রাইম। ঠিক আছে, এগুলো কি সমানুপাতিক চিহ্ন আছে, এই জন্য এই জায়গায় দেবো, এই জায়গায় কি দেবো বলো, Q2, আর এটা কি হবে Q2 প্রাইম। ঠিক আছে, মানে চার্জ হচ্ছে কি বলের সমানুপাতিক, এই জন্য উপরে সোজাসুজি দিয়েছি। আর F1 এর জন্য চার্জ কোনগুলো, F1 এর চার্জ হচ্ছে এটা আর এটা, একটা কি বলো, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কি Q1 প্রাইম। এবার আসো দূরত্বের ক্ষেত্রে, দেখো বলের সাথে দূরত্বের সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক হলে আমি বলেছি আড়াআড়ি দিব। তাহলে F1 এর জন্য উপরে হবে D1, নিচে হবে কি D2, তাদের হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি আছে বলুন তো, তাহলে কি আছে F2, তাহলে আসবে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু, দেখো Q2 চার্জ কত, Q2 চার্জ হচ্ছে Q ডিভাইডেড বাই 2, আর Q2 প্রাইম এর চার্জ কত বলো, Q ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই, এবার দেখো Q1 এর চার্জ কত Q2 এর চার্জ কত, Q1 প্রাইমের চার্জ কত Q ইনটু D1 এর জন্য দূরত্ব কত বলো D, আর D2 এর জন্য দূরত্ব কত, দূরত্ব হচ্ছে D ডিভাইডেড বাই 2, তাদের হোল স্কয়ার। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে দেখো D2 ডিভাইডেড বাই F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু, দেখাও এই কিউ কাটা, উপরে থাকবে 1 নিচে থাকবে 4, 2 দুগুণা কত 4 ঠিক আছে, দেখো এই যে এডি কাটা স্কোয়ার মানে 4 উপরে চলে যাবে, কি থাকবে 4 উপরে চলে যাবে, তাহলে এটা কাটাকাটি করলে কি থাকবে বলো তো, F2 ইকুয়াল টু হবে F1। দেখো চার্জের পরিমাণ দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী পরিমাণ যদি অর্ধেক করা হয়, মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে প্রাথমিক অবস্থায় যে বলটা ছিল শেষ অবস্থায় কি থাকবে, ওই বলটাই থাকবে। এমসিকিউতে এবার সুন্দরভাবে কভার করবা। ঠিক আছে, বুঝছো? আরও দিতে পারে যে ডি অর্ধেক করা হলো কিন্তু চার্জের পরিমাণ কোনো পরিবর্তন করা হলো না, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে দিতে পারে। আবার কি দেখো, যেমন এই জায়গায় চার্জের পরিমাণ অর্ধেক করা হয়েছে এবং ডিও অর্ধেক করা হয়েছে, তাই না? যদি বলতো চার্জের পরিমাণ দ্বিগুণ করা হলো এবং ডি এর পরিমাণও দ্বিগুণ করা হলো, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এইভাবে সুন্দরভাবে করবা। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা দেখি, দেখো ইলেকট্রিক পারমিটিভিটি। তার আগে আসো এদিকে একটা জিনিস দেখি, এই জায়গায় দেখো, এটা কি কুলম্বের সূত্র ছিল না? কুলম্বের সূত্রে এই যে সি এর মান কত ছিল বলো তো, সি এর মান কত ছিল? সি এর মান হচ্ছে 9 × 10⁻⁴ কি 9 ছিল না? 9 × 10⁻⁴ কত ছিল? 9 ছিল। ঠিক আছে, 9 × 10⁹। এই যে সি এর একটা একক আছে না, এই এককটা বের করি আগে, অনেক সময় তোমার এমসিকিউতে এই জায়গা থেকে আসে যে এই যে বলবে কি সমানুপাতিক ধ্রুবকের একক কি, কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের একক কি। তাহলে এখন আসো আমি বের করব কি সি এর একক বের করা মানে কি 9 × 10⁹ এর একক বের করা। তাহলে সি কে যদি বের করি বলো আর গুণ করো, একক কিন্তু বের করি, কি হবে এফ, ডি আছে নিচে ভাগ, তাহলে কি আছে বলো তো, এফ এর সাথে গুণ হয়ে যাবে না, আর নিচে কি আসবে বলো Q1 Q2 ইকুয়াল টু সি। ঠিক আছে, ইকুয়াল টু সি। এখন বলো বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, ডি এর উপর স্কোয়ার তাহলে মিটার স্কোয়ার, চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে দুইটা আছে, তাহলে দুইটা তাহলে কি কুলম্ব স্কোয়ার। তাহলে ভালোভাবে যদি লেখো কি আছে দেখো তো, নিউটন সাজায় যদি লিখো পার কুলম্ব স্কোয়ার, তাহলে দেখো এই যে 9 × 10⁹ এর একক হবে কি বলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা প্রচুর আছে এমসিকিউতে, প্রচুর আছে, তোমার যেমন আছে বোর্ড পরীক্ষায় তেমন আছে অ্যাডমিশন পরীক্ষায়। ঠিক আছে, এটা সুন্দরভাবে দেখে রাখবা। আরেকটা জিনিস দেখলাম, এটা সামনে দেখি,
ইলেকট্রিক পারমিটিভিটি। ইলেকট্রিক পারমিটিভিটি বলতে বোঝাচ্ছে কি তড়িৎ ভেদন যোগ্যতা, যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এপসাইলন দিয়ে, এপসাইলন দিয়ে, ঠিক আছে, তাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এপসাইলন দিয়ে, তাকে প্রকাশ করা হয় এপসাইলন নট। দেখো এপসাইলন নট বলতে বোঝাচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, যে মানটা আমি বলে দিয়েছিলাম কত, যে মানটা আমি বলে দিয়েছিলাম 8.854 × 10⁻⁻ কত 12। এখন আসো, এটা কি একটা একক নাই, এরও তো একটা একক আছে, এককটা বের করি, এককটা বের করি। বলের ফর্মুলা কি ছিল, F equal to 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। আমার টার্গেট হচ্ছে কি এপসাইলন নটের মান বের কর, এপসাইলন নটের একক বের করা। তাহলে এপসাইলন নটের এককটাকে এ পাশে যদি বের করতে চাই, এপসাইলন নটকে এ পাশে নিয়ে আসি, এ পাশে এপসাইলন নট 1/4π, আর বলো এফ দিয়ে কি ভাগ হয়ে যাবে না, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এখন দেখো এপসাইলন নট এটা হচ্ছে ধ্রুবক, 1/4π, এটা একটা ধ্রুবক, এর কোনো একক নাই। তাহলে বলো Q1 Q2 মানে দুইটা চার্জ, দুইটা চার্জের কি একক হচ্ছে কুলম, তো দুইটা হলে কি কুলম স্কোয়ার। আর বল কি, বলো যে বল বল ভাগ করে কিন্তু এই পাশে বল এফ ডিভাইডেড বাই বলের একক হচ্ছে নিউটন, আর ডি মানে কি দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে কি হবে মিটার স্কোয়ার, ঠিক আছে, মিটার স্কোয়ার। তাহলে কি দেখো তো যদি সাজায় লিখি তো যেটা আসবে পার নিউটন, আসবে পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এপসাইলন নটের একক হচ্ছে কি পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার, ঠিক আছে, পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার। এটা হচ্ছে কার একক, এপসাইলন নটের একক, বুঝছো। এখন দেখো এপসাইলন নট, আমি আগেই বলেছি এপসাইলন নট হচ্ছে কি মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যমে একাধ রকম, এই জন্য দেখো এটা শূন্য মাধ্যম হচ্ছে এপসাইলন নটের মান এটা, আর অন্য মাধ্যমে যখন নিয়ে যাওয়া এপসাইলন নটের মান বেড়ে যায়। এপসাইলন নটের মান যদি বেড়ে যায়, বলো এপসাইলন নটের সাথে বলের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, এপসাইলন নটের মান যদি বেড়ে যায় তাহলে বল কি হবে, কমে যাবে, কমে যাবে কি না, বলো যাবে, কমে যাবে। আসো মনে করো এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে, আর এটা হচ্ছে পানি মাধ্যম, এটা হচ্ছে পানি আছে, এই জায়গায় কি আছে পানি আছে, এই জায়গায় পানি আছে, পানি আছে। দেখো এই শূন্য মাধ্যম এই পয়েন্টে একটা চার্জ আছে, এই পয়েন্টে একটা চার্জ আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, আমি ডি ধরছি, মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম ডি, বুঝো, মধ্যবর্তী দূরত্ব ধরলাম ডি, এটা হচ্ছে Q2 চার্জ, এটা হচ্ছে কি Q1 চার্জ, Q1 চার্জ। তাহলে এদের মাঝে একটা বল কাজ করবে কি না, কাজ করবে, সেই বলটা হবে কি F equal to 1/4π এপসাইলন নট। দেখো এপসাইলন নটের মান আমরা কি জানি, শূন্য মাধ্যম ভেদনযোগ্যতার মান আমরা জানি, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এটা হচ্ছে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এখন আসো শূন্য মাধ্যমে এই ব্যবস্থাটাই আমি তুলে এসে এই জায়গায় বসাচ্ছি, তুলে নিয়ে এসে এই জায়গায় বসাচ্ছি। ওই মাধ্যমটা আমি এই জায়গায় নিয়ে এসে বসাচ্ছি। দেখো
এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে কি Q1, ঠিক আছে Q1। আর এই জায়গায় যে বলটা কাজ করছে অন্য কোনো মাধ্যমে, অর্থাৎ অন্য কোনো মাধ্যমে সে বলটা ধরলাম এফ এম, বুঝো এফ এম, তাহলে এই জায়গায় যেটা হবে এই জায়গায় যেটা হবে দেখো এফ এম ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, বুঝো এপসাইলন নট হবে না, এপসাইলন নট হবে না, কারণ হচ্ছে অন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, তড়িৎ ভেদনযোগ্যতাকে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়, এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়, যে শূন্য মাধ্যমের জন্য হচ্ছে এপসাইলন নট, ঠিক আছে Q1/4 এপসাইলন Q1 ডিভাইডেড Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার, এটা হচ্ছে কি ডি স্কোয়ার। দেখো এই যে দেখো এই শূন্য মাধ্যমে, এই শূন্য মাধ্যমে মনে করো Q1 চার্জ বা Q2 চার্জের পাশে কোনো চার্জিত বস্তু নাই, কোনো চার্জিত বস্তু নাই, তাহলে এদের ভেতরে দেখো এদের ভেতরে যে আকর্ষণ বলটা হবে সেটা শুধু এদের দুইজনের ভেতরে হবে, অন্য কারোর ভেতরে হবে না, কারণ কি অন্য কোনো চার্জিত বস্তু নাই যেহেতু, তাহলে কি আকর্ষণ বলটা হবে বা বিকর্ষণ বলটা হবে এদের মাঝে। আর এই জায়গায় থাকাও, এটা যদি পানি চিন্তা করি, পানি যদি চিন্তা করি, বলো ভাইয়া এখানে কি হাইড্রোজেন প্লাস আছে এবং OH মাইনাস আছে কি না বলো, যদি এটা যদি প্লাস চার্জ চিন্তা করো, বলো এটা যদি প্লাস চার্জ চিন্তা করো, এখন বলো এই যে দুইটা চার্জ Q1 প্লাস Q1 এবং প্লাস Q2 এর পরিবর্তে আরো দুইটা চার্জ আছে, একটা হচ্ছে প্লাস হাইড্রোজেন, একটা মাইনাস OH মাইনাস, এদের ভেতরে কি একটা কিছুটা হলো প্রভাবিত হবে, কি আকর্ষণ বা বিকর্ষণ কিছুটা হলো হবে কি না হবে, যার কারণে এই বলটা কিছুটা হলো হ্রাস পাবে, ঠিক আছে। এই জন্য দেখো এই জায়গায় বলের তুলনায় এই জায়গার বলটা হবে কম, কারণ কি এদের এপসাইলন নটের মান বেশি, এই জায়গায় কি এপসাইলন নটের মান বেশি, এই জন্য কি বল কম, ঠিক আছে ক্লিয়ার। এখন আসো পরেরটা দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় বা সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আমরা কে দ্বারাই প্রকাশ করি, পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমি কে দ্বারাই প্রকাশ করলাম, ঠিক আছে। দেখো কে ইকুয়াল টু হচ্ছে শূন্য মাধ্যমে, দেখো শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং অন্য কোনো মাধ্যমে, শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং অন্য কোনো মাধ্যমে, দেখো শূন্য মাধ্যমটা দিলাম F নট, ঠিক আছে F নট, শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং অন্য কোনো মাধ্যমে আকর্ষণ বিকর্ষণ বলের অনুপাত হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি কে ইকুয়াল টু F নট, মানে শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল ডিভাইডেড বাই অন্য কোনো মাধ্যমে, ডিভাইডেড বাই, দেখো লিখতে পারি কে ইকুয়াল টু শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল F নট ডিভাইডেড বাই কি F M, অন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুপাতই হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন আসো কে ইকুয়াল টু, দেখো শূন্য মাধ্যমের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল কি পেয়েছিল বলো তো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আর অন্য মাধ্যমের জন্য কি পেয়েছিল বলো, আকর্ষণ বা বিকর্ষণ বল পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন ডট কি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন, দেখো এটা হচ্ছে এপসাইলন, ওপরটা হচ্ছে এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কি কাটা যায় দেখো, এটা কাটা যায়, এটা কাটা যায়, শুধু কি 1/এপসাইলন নট পড়ে থাকে, 1/এপসাইলন নট পড়ে থাকে, আর নিচে থাকে 1/এপসাইলন নট। যদি উল্টাই দিই, বুঝো যদি উল্টাই দিই তাহলে যেটা আসবে কে সমান আসবে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এপসাইলন ডিভাইডেড বাই কি এপসাইলন নট। এখন দেখো যদি আমি এপসাইলন মান বের করতে চাই বা অন্য কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা বের করতে চাই, তাহলে কি এপসাইলন ইকুয়াল টু হবে কে এপসাইলন নট, ঠিক আছে। এখানে এপসাইলন নট হচ্ছে কি, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যম ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে কি শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা,
যোগ্যতা, ঠিক আছে। আর কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। বৈদ্যুতিক ধ্রুবক, দেখো কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি তোমাকে অন্য মাধ্যমে এপসাইলন নটের প্রয়োজন হয় তখন তোমাকে বলে দিবে কে এর কেটা বলে দিবে, কে অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকটার মানটা বলে দিবে। আর শূন্য মাধ্যমে কি ভেদন যোগ্যতা আমরা জানি, তাহলে সুন্দরভাবে বের করে ফেলবো, ঠিক আছে, সুন্দরভাবে বের করে ফেলবো। তাহলে কি শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা এবং অন্য কোনো মাধ্যমে ভেদন যোগ্যতার সম্পর্ক আমরা দেখে ফেললাম, ঠিক আছে। এটা একটা ফর্মুলা আকারে মুখস্থ রাখবা। ঠিক আছে, চলো সামনের দিকে আগাই। দেখো দেখো এই কোশ্চিনটা কতবার আসছে, দেখো তো কতবার আসছে। দিনাজপুর বোর্ড 22-এ আসছে, বরিশাল বোর্ড 15-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 16-তে আসছে, 16-তে আসছে, এবং কি চট্টগ্রাম ইউনিভার্সিটি 19-20 সেশন আসছে, সেশনে আসছে, কতবার আসছে, ঠিক আছে। কতবার আসছে দেখো কি বলছে, তড়িৎ প্রবেশ্যতার এসআই একক হলো। দেখো বলছে কি তড়িৎ প্রবেশ্যতার বা তড়িৎ যে ভেদন যোগ্যতাটা দেখলাম না, তড়িৎ ভেদন যোগ্যতা, ওটা হচ্ছে কি তড়িৎ প্রবেশ্যতা, ঠিক আছে। তড়িৎ ভেদন যোগ্যতার এসআই একক কোনটি, এসআই একক কোনটি। তো কুলম্বের ফর্মুলা আমরা কি জানি বলো, কুলম্বের ফর্মুলা আমরা জানি F equal to 1 divided by 4 pi epsilon naught। দেখো অন্য কোনো কি মাধ্যমের কথা বলছে, অন্য কোনো মাধ্যমের কথা বলেনি, তাহলে কি বলতে হবে শূন্য মাধ্যম ধরে নিতে হবে, বা এপসাইলন নটের মান তো একই বের হবে, কোনো সমস্যা নাই। Q1 Q2 ডিভাইডেড বাই কি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমার টার্গেট হচ্ছে কি এপসাইলন নটের একক বের করা। তাহলে এপসাইলন নটকে এই পাশে রাখি, এই যে কি থাকবে 4 পাই, ঠিক আছে। আর এফ ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এফ ভাগ হয়ে যাবে Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার। তাহলে এপসাইলন নট 1 ডিভাইডেড বাই 4 পাই, এপসাইলন নটের কোনো দেখো 1/4 পাই এর কোনো একক নাই। চার্জের একক কি, দুইটা চার্জ হচ্ছে, চার্জের একক হচ্ছে কুলম, তাহলে দুটো চার্জের জন্য কি হবে কুলম স্কয়ার। আর টাকা ওই যে এফ ছিল না এই জায়গায়, এফটাকে এই জায়গায় ভাগ দিয়ে দিয়েছি। তাহলে এফ, এবার বলো এফ বলের একক হচ্ছে নিউটন, আর দূরত্বের একক হচ্ছে মিটার, ডি এর উপর স্কয়ার আছে, তাহলে কি মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায় দেখো তো, যদি উপরে নিয়ে যায় কি আছে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম স্কয়ার, পার নিউটন পার মিটার স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার কুলম স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রবেশ্যতার একক বা তড়িৎ ভেদন যোগ্যতার একক। এখন দেখো এই যে কোথায় আছে দেখো তো, পার নিউটন পার মিটার স্কয়ার, তাকাও পার নিউটন পার মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, মানে এটা হবে না, এটা তার মানে এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। উপরেটা দেখো পার নিউটন নাই, মানে এটাও হবে না। এই জায়গায় তাকাও তো পার নিউটন নাই, এটাও হবে না। এই যে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম স্কয়ার, মানে এটা হবে, ঠিক আছে, এটা হবে। দেখো কতবার আসছে, এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমার বোর্ড পরীক্ষায় বলো অ্যাডমিশনে বলো, ঠিক আছে, বা মেডিকেল অ্যাডমিশন বলো, প্রচুর ইম্পর্টেন্ট। তো এইভাবে সুন্দরভাবে আমরা বের করতে পারবো আশা করছি। পরেরটা দেখি, দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি, বলছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি, পরাবৈদ্যুতিক ধ্রুবকে কি দ্বারা প্রকাশ করে আমি বললাম কে দ্বারা, এর একক কোনটি, একক কোনটি। দেখো এর আগেই দেখলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনটা ছিল বলো, দেখো তো আমরা আগে দেখলাম না পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক আমরা বের করব, তাহলে দেখো এই জায়গায় তাকাও, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু হবে এপসাইলন, মানে অন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক ডিভাইডেড বাই অন্য মাধ্যমে ভেদন যোগ্যতা ডিভাইডেড বাই কি শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। দেখো ভাইয়া মাধ্যমে চেঞ্জ হয়েছে, কিন্তু উপরটা হচ্ছে ভেদন যোগ্যতা, নিচেরটাও কি ভেদন যোগ্যতা, দুইটার একক কি একই হবে না, যদি একই হয়
উপরের একক যা হবে নিচের একক যদি তা হয় তাহলে কি বলতো এর কোনো একক থাকবে? কোনো থাকবে না, কারণ উপরটা নিচেরটা কাটাকাটি, কোনো একক থাকবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো? একক নাই। খুব সাবধানে আমাদের বের করতে হবে। রাজশাহী বোর্ড 22 আসছে এবং 17-তে আসছে, ঠিক আছে। পরেরটা দেখো বলছে কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত? কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবক আমি লিখেছিলাম কুলম্বের সূত্র F = C। সমানুপাতিক তুলে দেওয়ার পর কি বসাচ্ছিলাম? C বসাচ্ছিলাম। C হচ্ছে সমানুপাতিক ধ্রুবক Q1 Q2 / d²। এখন বলো, আমি বলেছিলাম C সমান 1/4πε0। দেখো এই জায়গায় তাকাও তো, কোথাও কি অন্য মাধ্যমের কথা বলছে? অন্য মাধ্যমের কথা যদি না বলে তাহলে সেটা হবে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে পায়ের মান জানি, ε0 এর মান জানি, যদি বসায় ক্যালকুলেশন করো তাহলে যে মানটা আসবে সেই মানটা হবে কি সি এর মান 9 × 10⁹। এককটা হবে কি বলো তো? এককটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এটাই হবে কি সি বা সমানুপাতিক ধ্রুবকের মান। দেখো এককগুলো সুন্দরভাবে দেখবা, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? খ। কয়েকটা দেখি। দেখো এই সকল কোশ্চেনগুলো তোমার কোথায় আছে জানো? রিটেন আছে। তো আমি একটা সুন্দরভাবে করে দেব, তোমরা সুন্দরভাবে বুঝে নিবা, ঠিক আছে। দেখো প্রশ্ন কি বলছে? এত কুলম্ব এবং এত কুলম্বের 3টি আধান একই রেখা বরাবর, দেখো এই যে রেখা বরাবর যথাক্রমে 3টি বিন্দু এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু চিত্রের ন্যায় স্থাপিত হলে সি বিন্দুতে ক্রিয়াশীল বল নির্ণয় করো। দেখো এই যে সি বিন্দুতে ক্রিয়াশীল বলটা আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। সি বিন্দুতে ক্রিয়াশীল বলটা আমাকে নির্ণয় করতে বলছে। এখানে দেখো একটা হচ্ছে এ বিন্দুর চার্জ, একটা হচ্ছে বি বিন্দুর চার্জ, একটা হচ্ছে কি সি বিন্দুর চার্জ। সি বিন্দু ব্যতীত এই পাশে কয়টা চার্জ আছে? 2টা চার্জ আছে। 2টা চার্জ থাকার কারণে এই যে কয়টা বল পাবো বলো? 2টা বল পাবো। তাহলে 2টা যদি বল পাই, এখন দেখো প্রথমে যেটা দেখো যদি চিন্তা করে এ বিন্দুর জন্য সি বিন্দুতে চার্জ, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে কি বল, তাহলে দেখো এটা হচ্ছে প্লাস, এটাও কি প্লাস। তাহলে আমরা জানি প্লাস প্লাস কি করে? বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ বল হবে, এদের মাঝে কি বল হবে? বিকর্ষণ বল হবে, ঠিক আছে। এদের মাঝে যেটা হবে বিকর্ষণ বল। তাহলে আমি বলতে পারি এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে বিকর্ষণ বল আমি লিখতে পারি এ বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে বিকর্ষণ বল, সি বিন্দুতে বিকর্ষণ বল বল সেটাকে আমি মনে করো ধরলাম, আমি ধরলাম F1, সেটাকে ধরলাম F1, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে? সি, ফর্মুলা কি? সি অন Q1 Q2 / d², ঠিক আছে। এখন তাকাও এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত? এই যে ওটা হচ্ছে 6 সেন্টিমিটার, এদিকে হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাহলে মোট কত? 10 সেন্টিমিটার, তাই না? মিটারে কনভার্ট করে নেব। এখন বলো সি এর মান কত? সি এর মান হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে। Q1 বলতে বোঝাচ্ছে দেখো এ বিন্দুর চার্জ, এটা হবে কি এ বিন্দুর চার্জ, আর Q2 হবে কি সি বিন্দুর চার্জ। Q1 হবে এ বিন্দুর চার্জ, কত আছে? 3 × 10⁻⁹, আর সি বিন্দুতে চার্জ কত আছে বলো? সি বিন্দুতে চার্জ আছে 1 × 10⁻⁹ ডিভাইডেড বাই d²। দেখো এই পুরোটা হচ্ছে 10 সেন্টিমিটার, এ থেকে সি এর মধ্যে দূরত্ব হচ্ছে কি 10 সেন্টিমিটার। যদি মিটারে কনভার্ট করে তাহলে কি করা লাগবে? 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 100 দিয়ে যদি ভাগ দাও তাহলে যেটা আসবে 0.1, তারপর কি স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হবে কি সি বিন্দুতে বিকর্ষণ বল এ বিন্দু চার্জের জন্য।
3 into 10 to the power minus 19, 10 to the power minus 19 into 9 into 10 to the power 9 divided by 0.1। দেখো ক্যালকুলেশন করে আমি দেখতেছি বলটা আসছে কত 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26। বল লেখো কি নিউটন। এখন বলো ভাইয়া এটা কি বিকর্ষণ বল না? বিকর্ষণ বল মানে এই বিন্দু যে চার্জটা আছে সেই বিন্দুর বল চার্জটা কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করে আর এবং কি বলো তো বল একটা ভেক্টর আছে, বলে এটা মান বের করছি, বলে কি বের করছি? এটা মান বের করছি, আমাকে দিকটা বের করে দেওয়া লাগবে না? দিকটা যদি বের করি তাহলে কি বলতে হবে বলো তো? বলো এদিকে মনে করো, এদিকে মনে করো টানছে 1 নিউটন বলে, বুঝো এদিকে টানছে মনে করো 1 নিউটন বলে একজন, আর এদিকে টানছে একজন 3 নিউটন বলে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে বলো তো? এদিকে আসবে। কিন্তু দেখো যদি এদিকে টানতেছে, বুঝো যদি দেখো বিকর্ষণ করবে, মনে করো এদিকে একজন ঠেলতেছে 1 নিউটন বলে, আরেকজন ঠেলতেছে এইদিকে 3 নিউটন বলে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে বলো? 1 নিউটনের দিকে যাবে, 1 নিউটনের দিকে যাবে। তাহলে আমার দিক হবে কোন দিকে বলো? আমার দিক হবে এইদিকে, দিকটা হবে এইদিকে, ঠিক আছে? এ থেকে কি? এ থেকে সি এর দিকে। তাহলে বলে দেবো যে এ থেকে সি এর দিকে দিক হবে এ টু সি, এ টু সি অর্থাৎ এ থেকে সি এর দিকে, ঠিক আছে? এখন আসো এটা হলো এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে বল, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দু বল। এখন দেখো তো আবার বি বিন্দুর চার্জের জন্য আরেকটা কি বল পাবো না? তাহলে বি বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য কি সি বিন্দু বল। চার্জের জন্য সি বিন্দুতে। এবার বলো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে কি করে? পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে কি হবে? সি বিন্দুতে আকর্ষণ বল। আকর্ষণ বল সেটা মনে করো ধরলাম F2, একবার বসাই দিলাম 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন বলো দেখো Q1 Q2, Q1 বলতে বোঝাচ্ছে বি বিন্দুর চার্জ, বি বিন্দুর চার্জ কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? এখন দেখো অনেকের প্রশ্ন যে সামনে চার্জের কি সামনে মাইনাস আছে, মাইনাস বসালেন না কেন? দেখো আমি কথাই বলে দিয়েছি আকর্ষণ বল, ওইটা যদি পজিটিভ চার্জ হয় এটা নেগেটিভ চার্জ, এই জন্য আকর্ষণ বল, এই জন্য এই জায়গায় সামনে নেগেটিভ সাইন বসাইনি। এবার বলো দেখো বি বিন্দুর চার্জ থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 4 সেন্টিমিটার না? 4 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি কত আসবে? 0.04, 0.04, ঠিক আছে? 0.04 তারপর কি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আছে দেখো তো? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 0.04 স্কোয়ার, ঠিক আছে? এটা আসবে তোমার F2 আসবে 2.8 অন ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25 নিউটন, ঠিক আছে? এবার বলো ভাইয়া দেখো এটা চার্জ, সামনে মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে? চার্জ, নেগেটিভ চার্জ, আর প্লাসটা বোঝাচ্ছে পজিটিভ চার্জ। মাইনাসটা বাদ দিয়ে দাও, মনে মনে বাদ দিয়ে দাও। এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে অন। কোনটা বড় বলো? কোনটা বড়? যেটা আকর্ষণ বল
যেটা বড় সেদিকে আসবে না, সেদিকে আসবে কি না বলো, সেই দিকে আসবে। তাহলে দিকটা কোন দিকে হবে, যেটা বড় সেই দিকে আসবে, তাহলে দিকটা হবে এই দিকে, বুঝছো? দিকটা হবে এইদিকে। তাহলে কি বলতে পারি, সি থেকে বিয়ের দিকে, সি থেকে বিয়ের দিকে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি সি টু বি, ঠিক আছে? এবার দেখো আমাকে বলছে সি বিন্দুতে বল কত, সি বিন্দুতে বল কত, কিন্তু আমি দেখলাম একটা বল কাজ করছে এদিকে, একটা বল করছে এদিকে। তাহলে এই জায়গায় নিট বল বের করতে হবে কিনা বলো? নিট বল যদি বের করতে হয় আমাদের ভেক্টরের কিছু ফর্মুলা জানা লাগবে, ভেক্টরের কিছু ফর্মুলা জানা লাগবে। তো চলো আমরা জেনে আসি আগে। দেখো ভেক্টরের ফর্মুলা দুইটা, দেখো মনে করো পি কাজ করছে এদিকে, পি কাজ করছে এদিকে, আবার কিউ কাজ করছে এদিকে। তাহলে যে লব্ধির মান হবে সর্বোচ্চ, তাহলে লব্ধির মান হবে কি সর্বোচ্চ। একই দিকে যদি কাজ করে তাহলে লব্ধির মান হবে কি সর্বোচ্চ, সেটা হবে আর ম্যাক্স। কি হবে, তাদের যোগফলের সমান, তাদের যোগফলের সমান, ঠিক আছে? আর মনে করো পি কাজ করছে এদিকে আর কিউ কাজ করছে তার উল্টা দিকে, কিউ কাজ করছে তার উল্টা দিকে, এটা হচ্ছে কিউ কাজ করছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মনে রাখবা লব্ধির মান হবে মিনিমাম, আর মিনিমাম ইকুয়াল টু হবে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে কি ছোটটা বিয়োগ। এখন দেখো মনে করো পি আরেকটার ক্ষেত্রে পি হচ্ছে এদিকে কাজ করছে, কিউ মনে করো এদিকে কাজ করছে, পি হচ্ছে এইদিকে, কিউ কাজ করছে এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় লব্ধির মান হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে বুঝছো? তাহলে একটা দুইটা তিনটা ফর্মুলা। আরেকটা মনে করো যে কোনো অ্যাঙ্গেলে পি কাজ করছে এইদিকে, কিউ কাজ করছে এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ যে কোনো একটা কোণ, মনে করো আলফা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? আলফা যদি হয় লব্ধির বল যদি বের করতে হয় তাহলে কি বের করতে হবে বলো তো? আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 কিউ কজ আলফা, ঠিক আছে? কজ আলফা, এটা কি আমাদের লব্ধির ফর্মুলা। এখন দেখো যদি লব্ধির কি দিক বের করতে বলে তাহলে কি হবে, লব্ধিটা হবে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, ঠিক আছে? তাহলে লব্ধিটা মনে করো এটা, লব্ধিটা মনে করো এটা। আর তাহলে দিক বের করতে হলে এটা আমি ধরলাম যে পি ভেক্টরের সাথে থিটা কোণে লব্ধিটা হয়েছে, ঠিক আছে? তাহলে দিক বের করার জন্য কি ট্যান থিটা, থিটা বলতে লব্ধির সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল ধরছি সে নিচে সিঙ্গেল বসাবো, যার সাথে অ্যাঙ্গেল ধরছি পি এর সাথে, তাহলে পি কে নিচে সিঙ্গেল, পি ওপরে হবে কিউ সাইন আলফা, সাইন আলফা, আলফা হচ্ছে কি ভেক্টরদের মধ্যবর্তী কোণ, আর হবে কিউ কজ আলফা। এই কয়টা ফর্মুলা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে, মাস্ট বি। তোমার যেমন ভেক্টরে কাজে লাগবে ঠিক সেইরূপ স্থির তড়িতেও কাজে লাগবে, বুঝছো? এই কয়টা ফর্মুলা আমরা মাস্ট বি মনে রাখবো। ঠিক আছে, এই কয়টা ফর্মুলা আমাদের মাস্ট বি মনে রাখা লাগবে। তাহলে আসো পরেরটা দেখে দেখো। এই জায়গায় আমার নিট বল বের করতে বলছে, কিন্তু আমি দেখতেছি একটা এদিকে একটা এই দিকে, তাই না? বলো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাদের নিট বল কি হবে? নিট বল যদি আমি এফ ধরি, বুঝো, নিট বল যদি আমি এফ ধরি, নিট বল যদি এফ ধরি তাহলে এফ হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। বলো তো কোনটা বড়, এটা বড় না এটা বড়? এটা বড়, এফ টু বড়। তাহলে বড় হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এফ টু এফ ওয়ান। বিয়োগ করলে যে ক্যালকুলেশন করার পর যে মানটা পাবে সেটাই হবে কি সি বিন্দুর নিট বল, সি বিন্দুতে কি নিট বল, বুঝছো? সি বিন্দুতে নিট বল।
তাহলে এটা ক্যালকুলেশন করে নেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই টাইপের কোশ্চেনগুলাই সাধারণত বোর্ডে এসে থাকে, ঠিক আছে। পরেরটা দেখি দেখো, সমভাবে আহিত দুটি শোলা বল 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পর এত নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক 16 বলের চার্জ পরিমাণ করো, নির্ণয় করো। দেখো প্রত্যেক 16 বলের কি চার্জ আমাকে বের করতে বলছে, প্রত্যেক 16 বলের চার্জ বের করতে বলছে, মানে কিউ এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাদের ব্যবধান 16 বলের ব্যবধান হচ্ছে কত, 2 মিলিমিটার। দেখো এই জায়গায় একটা 16 বল আছে, এই জায়গায় একটা 16 বল আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব কত, 2 মিলিমিটার। দেখো এই জায়গায় দেখো, সমভাবে আহিত মানে এই চার্জের পরিমাণ যত হবে, এই চার্জের পরিমাণ কি তত হবে। এটা আমি ধরলাম প্লাস কিউ, তাহলে এটা হবে কি প্লাস কিউ, বুঝছো। মানে সমভাবে আহিত বলছে, এই জন্য কি এটা ধরলাম প্লাস কিউ, ওটাও কি হবে প্লাস কিউ। এখন দেখো এদের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে কত, ডি দেওয়া আছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। এদের ভেতরে যে বিকর্ষণ বল, সে বিকর্ষণ বলটা হচ্ছে আমি ধরলাম এফ, এফ দেওয়া আছে, ডি দেওয়া আছে, বুঝো এফ দেওয়া আছে, ডি দেওয়া আছে, শুধু আমার কিউ এর মানটা বের করতে হবে। তাহলে কুলম্বের ফর্মুলাতে আমি কি জানি বলো তো, কুলম্বের ফর্মুলা হতে আমরা জানি, কুলম্বের ফর্মুলা হতে আমরা কি জানি, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। বলো এখানে কোনো মাধ্যমের কথা বলা আছে, কোনো মাধ্যমের কথা যদি বলা না থাকে তাহলে সেটা কি শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম ধরে নিলাম, ঠিক আছে। Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো Q1 সমান হচ্ছে প্লাস কিউ ধরছি, আর এটা হচ্ছে Q2 সমান এটা ধরছি, ঠিক আছে। এখন দেখো F ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট, অর্থাৎ সি এর মান কত ছিল, এর মান ছিল 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 9। এবার বলো Q1 সমান কত, প্লাস কিউ, কিউ কিউ। দেখো এদের মাঝে বলটা কাজ করবে সেটা হচ্ছে বিকর্ষণ বল, আর এটা কি, আর এটা কিউ, Q1 হচ্ছে কিউ, Q2 হচ্ছে কিউ, ডিভাইডেড বাই কি হবে বলো, ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে এখানে দেখো তো 2 মিলিমিটার, দেখো দেখো 2 মিলিমিটার দেওয়া আছে, কিন্তু মিটারে কনভার্ট করি তাহলে কী করা লাগবে, 2 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করলে কিসে কনভার্ট হবে, মিটারে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তারপর কি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই জায়গায় বল দেওয়া আছে না, বল যদি দেওয়া থাকে বলের মানটা কত দেওয়া আছে বলো তো, বলের মান দেওয়া আছে 4 বলের মান দেওয়া আছে 4.5, 10 টু দি পাওয়ার কত 5 নিউটন, 5 নিউটন। এটা দেখো এই পাশে ভাগ আছে, তাহলে এই পাশে কি হবে, গুণ হবে কি না, গুণ হবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তারপর স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই জায়গায় থাকলো কিউ স্কোয়ার, আর এদিকে চলে আসলো দেখো এই যে 9, এদিকে চলে আসবে কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, বুঝছো। যদি আসে তাহলে কিউ স্কোয়ার সমান কী হবে দেখো তো, বা কিউ সমান কী হবে, কিউ সমান হবে রুট ওভার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তারপর স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ক্যালকুলেশন করলে যে চার্জটা আসবে বলো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বাট -5 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। রুট করলে যেটা আসবে, দেখো রুট করলে আসবে কিউ সমান কত আসবে, কিউ সমান আসবে 1.4
অন ইন্টু 10⁻⁻10। তো দেখো এই কিউ এর মান আমরা ধরছিলাম কি প্লাস কিউ না, এই জন্য এই জায়গায় দিতে হবে প্লাস, বুঝো। তাহলে চার্জগুলো কি প্লাস চার্জ, দুইটাই চার্জ যদি প্লাস হয় তাহলে কি ওর বিকর্ষণ বল হবে। তাহলে দেখো কিউ এর মান হবে কি, দুইটা কিউ এর মান হবে বা চার্জের মান হবে এটা, চার্জের মান হবে এটা। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। এই কোশ্চেনটা অনেকবার আসছে তোমার বোর্ডে, অনেকবার আসছে। অনেক একটা সুন্দর ম্যাথ। তো পরেরটা দেখি, দেখো পরেরটা, দেখো পরেরটা কি বলছে। পরেরটাই বলছে এত ক্রম চার্জ ক্রম একটি সমবাহু ত্রিভুজ যথাক্রমে তিনটি শীর্ষবিন্দু আছে, যদি এ এবং বি বিন্দু দ্বয়ের চার্জ স্থির থাকে, মানে এ এবং বি বিন্দুর চার্জ কি রাখবো স্থির থাকে, তবে চার্জ দ্বয়ের জন্য সি বিন্দুতে থাকা চার্জ কত বল লাভ করবে। ঠিক আছে, কত বল লাভ করবে। তুমি একটা সমবাহু ত্রিভুজ আগে অঙ্কন করি, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করি। মনে করি এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দু হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এবং বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলছে 0.2 মিটার, 0.2 মিটার। তাহলে এটা কত হবে 0.2 মিটার, ঠিক আছে। তাহলে এটাও কত হবে 0.2 মিটার, ঠিক আছে, এটা হবে। তাহলে এ বিন্দুর চার্জ হচ্ছে কত বলো তো, এ বিন্দুর চার্জ হচ্ছে 2 × 10⁻⁻7, 2 × 10⁻⁻ কত 7 কুলম্ব, ঠিক আছে। বি বিন্দুর চার্জ কত, বি বিন্দুর চার্জ হচ্ছে 1 × 10⁻⁻7 কি কুলম্ব, ঠিক আছে। এখন দেখো সি বিন্দুর চার্জ, দেখো কোশ্চেনটা আমাদের যেহেতু তুলতে ভুল হয়েছে মনে হয়, সি বিন্দুর চার্জ দেওয়া নাই, ঠিক আছে। এই চার্জটা আমি দিয়ে দিচ্ছি, মনে করো সি বিন্দুর চার্জ হচ্ছে 1.5 × 10⁻⁻ কত 7, ঠিক আছে। এখন প্রশ্নে বলছে এ বিন্দু এবং বি বিন্দুর চার্জ স্থির রেখে সি বিন্দুর চার্জের ওপর কত বল ক্রিয়া করবে, কত বল কাজ করবে, সেটা আমাকে বের করতে বলবে, ঠিক আছে। তাহলে দেখো এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দু একটা কি পাবো, বল পাবো। বি বিন্দুর চার্জের জন্য আরেকটা কি পাবো, সি বিন্দুতে একটা বল পাবো। তাহলে আমি লিখতে পারি এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে কি আকর্ষণ বল। দেখো যেহেতু এটা কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস হলে কি আকর্ষণ বল। তাহলে আমি লিখতে পারি এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে আকর্ষণ বল। আমি লিখতে পারি এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে কি, সি বিন্দুতে আকর্ষণ বল, আকর্ষণ বল। সেই বলটাকে আমি ধরলাম F1, সেই বলটাকে আমি ধরলাম F1। তাহলে আমরা কি জানি F1 = C, F কি 1/4πε0 × Q1 Q2 /d²। আমি একবারে মানটা বসাই দিলাম। C সমান হচ্ছে কি 9 × 10⁹ Q1 × Q2। Q1 এর মান যদি হয় এটা, তাহলে Q2 ধরতে হবে এটা, ঠিক আছে। Q1 কত বলো 2 × 10⁻⁻7 ইন্টু Q2 কত হবে 1.5 × 10⁻⁻7। দেখো এই চার্জের সামনে কি মাইনাস ছিল না, কিন্তু আমি মাইনাস দেইনি, কারণ আমি বলে দিই সেটা হচ্ছে আকর্ষণ বল, যার কারণে সামনে আমি মাইনাস দেইনি। এখন বলো এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.2 মিটার, তারপর স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে যেটা পাবো সেই বলটাই ওই জায়গায় কি করবে, কাজ করবে, ঠিক আছে। 10⁻⁻1.5 9 × 10⁻9 ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার। দেখো F1 আসবে, F1 যে বলটা পাবো সেটা হবে 6.75 × 10⁻³ নিউটন বল হবে, এত নিউটন। এখন বলো বল কি এটা ভেক্টর রাশি না, এটা বের করলাম কি ভেক্টর রাশি, যেহেতু বলের মান বের করছি দিকও বের করতে হবে। দিক যদি বের করতে হয় বলো এটা হচ্ছে 2
এটা হচ্ছে 1.5, কোনটা বেশি? এটা বেশি না? এটা যদি বেশি হয় তাহলে আকর্ষণ করলে কোন দিকে আসবে বলো? ছোটটা থেকে বড়টার দিকে আকর্ষণ হবে, ছোটটা থেকে কি বড়টার দিকে আকর্ষণ হবে। তো দিকটা হবে এই দিকে, দিকটা হবে এই দিকে, ঠিক আছে? দিকটা হবে এই দিকে, অর্থাৎ সি থেকে এর দিকে। তাহলে আমরা লিখতে পারি সি টু এ। বুঝছো? তাহলে দিকটা বলে দিলাম, এটা হচ্ছে মান, আমি দিকটাও বলে দিলাম, যেহেতু বল কি ভেক্টর আছে তাহলে আমি দিকটাও বলে দিলাম। এখন দেখো এর কাজ শেষ, এখন বি এর কাছে আসো। বি কি বলছে বলো? বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে, বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে একটা বল সৃষ্টি হবে। সেই বলটা কি আকর্ষণ বল না বিকর্ষণ বল? দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে কি আকর্ষণ বল। তাহলে আমি লিখতে পারি বি বিন্দু চার্জের জন্য, আমি লিখতে পারি বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে আকর্ষণ বল, আকর্ষণ বল। এই বলটা ধরলাম আমি F2, এই বলটা ধরলাম আমি F2। তাহলে F2 সমান কি হবে? 9 ইন্টু 10⁹9। আমি একেবারে লিখে দিলাম, ঠিক আছে? তোমরা একটু ফর্মুলাটা লিখবা, লেখার পর লিখবা, ঠিক আছে? কি আসবে বলো? এটা যদি ধরি Q1, এটা হবে এখন কি Q2। তাহলে Q1 কত আছে? 1 ইন্টু 10⁻⁻7। আর Q2 কি কত হবে বলো? 1.5 ইন্টু 10⁻7। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.2, তারপর স্কোয়ার, ঠিক আছে? ক্যালকুলেশন করি। 10⁻9 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 0.0. দেখো ক্যালকুলেশন করলে যেটা আছে F2 আসবে 3.375 ইন্টু 10⁻, কত? 10⁻3 নিউটন। বুঝছো? এখন দেখো এটাও কি একটা বল, বলের মান বের করলাম, এখন দিক বলে দিতে হবে। দিক যদি বলি বলো, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.5, কোনটা বেশি বড় বলো? উপরেরটা বেশি বড়, উপরেরটা বেশি বড়। দেখো অপর মাইনাস চিহ্ন দেখো না, মাইনাস বোঝাচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আর এটা কি বোঝাচ্ছে প্রোটনের চার্জ, ঠিক আছে? শুধু এটা দেখো, মানটা দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। দিক টানে তাহলে কোন দিকে যাবে বলো তো? উপর দিকে যাবে কিনা? উপর দিকে যাবে। তাহলে দিকটা হবে কোন দিকে বলো? আকর্ষণ করে, তাহলে দিকটা হবে কোন দিকে? দিকটা হবে এই দিকে, দিকটা হবে এই বরাবর, ঠিক আছে? তাহলে আমি দিকটা বলতে পারি বি থেকে সি এর দিকে, বা আলাদাভাবে যদি একটা নাম দিই, এটা দিলাম x অক্ষ, সরি এটা দিলাম x, তাহলে আমি বলতে পারি সি টু এক্স, অর্থাৎ সি থেকে এক্স এর দিকে, সি টু এক্স, ঠিক আছে? বলতে পারি। তাহলে বলো এই জায়গায় আমাকে বল বের করতে বলছে, এই জায়গায় বল বের করতে বলছে, কিন্তু আমি দেখলাম একটা বল এদিকে, একটা বল এইদিকে। তাহলে এই জায়গায় কি বের করতে হবে বলো তো? লব্ধি বল বের করতে হবে। লব্ধি বল যদি বের করতে হয়, তাহলে যে কোনো দুইটা আলাদা আলাদা ভেক্টরের মান লাগবে, সাথে তাদের মধ্যবর্তী কোণ লাগবে, তো এখন দেখো তো ভাই, এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের এই কোণ কত? 60 ডিগ্রি। এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণ কত হবে বলো? এটা হবে 60 ডিগ্রি। বুঝো, একটা ভেক্টর কাজ করছে, এটা ছিল F1, এটা হচ্ছে কি F2, মানে F1 আর F2 এর মধ্যবর্তী কোণটা আমার লাগবে। তাহলে বলো এই পুরো কোণটা হচ্ছে 80 ডিগ্রি, পুরো কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তার ভেতরে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 80 থেকে যদি 60 বাদ দিই, বুঝো 80 থেকে যদি 60 বাদ দিই তাহলে কি পাবো? ওই কোণটা পাবো না? তাহলে কি 80 থেকে 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে কত থাকে? 120, অর্থাৎ F1 আর F2 এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে 120, অর্থাৎ এটা আলফার মান, ঠিক আছে? তাহলে লব্ধি এখন কিভাবে বের করব? লব্ধি বল, তাহলে লব্ধি বল যদি ধরি এফ, লব্ধি বল বা নিট বল যদি ধরি এফ, তাহলে কি হবে? রুট ওভার দেখো F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার
প্লাস 2f1 f2 cos আলফা। ঠিক আছে, দেখো আলফার মান বসাবো কোনটা, আলফার মান বসাবো 120, আর f1 এর মান দেখো f1 এর মান হচ্ছে এটা, f2 এর মান হচ্ছে এটা, বসিয়ে স্কোয়ার করে রুট করলে যেটা পাবা সেটাই কি পাবা, লব্ধি বল, সেটা পাবা কি লব্ধি বল। তাহলে এই কাজটা তোমরা এটা করে নিবা, বাসায় এটা করে নিবা। ঠিক আছে, এই কাজটা হচ্ছে তোমাদের, তাহলে এটা কি নেট বল পেয়ে যাব। এখন আসো কত বল লাভ করবে, প্রশ্ন আমার কি বলছে ভালোভাবে বুঝো প্রশ্নটা আগে। বলছে কত বল লাভ করবে। দেখো এই জায়গায় শুধু আমি কি বের করছি, বলের মান বের করছি, বলের মান বের করছি, কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে বলের মান বের করতে, বলের মান বের করতে বলেনি, বলছে কত বল লাভ করবে। তাহলে দেখো যদি কত বল বের করতে বলে তাহলে বলের সাথে যেটা বের করবা তার দিকটাও বের করা লাগবে, দিকটাও বের করা লাগবে। কিন্তু যদি শুধু বলতো যে কত মানের বল কাজ করবে বা কত বল প্রাপ্ত হবে, তখন শুধু এটা বের করতাম। ঠিক আছে, এখন বলছে কত বল লাভ করবে, মানে মানের সাথে আমাকে দিকটাও বলে দিতে হবে। তো বলো আমরা ভেক্টরের দিককে বের করার ফর্মুলা আমরা শিখছি না, দিক বের করার ফর্মুলা আমরা শিখছি, ভেক্টরে দিক বের করার ফর্মুলা আমরা শিখেছি। এখন দেখো মনে করো তাহলে এই লব্ধি বলটা দেখাও, লব্ধি বলটা কাজ করবে কি, লব্ধি বলটা কাজ করবে এদের দ্বারা অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, এদের দ্বারা কি অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর। তাহলে এই রেখাটার প্যারালাল লাও এইদিকে, আর এই রেখাটার প্যারালাল লাও এইদিকে, তাহলে কি এটা সামন্ত্রিক হলো না, বলো এটা সামন্ত্রিক হলো। তাহলে লব্ধি বলটা কাজ করবে সামন্ত্রিকের কর্ণ বরাবর। তাহলে লব্ধি হবে কোনটা বলো, লব্ধি হবে এই কর্ণটা হবে আমার লব্ধি। এই লব্ধি বলটা আমি বের করছি, এই লব্ধি বলটাই বের করছি এখানে, এই হলুদ রেখাটা আমি কি বের করছি এখানে। এখন আমাকে সাথে কি বলে দিতে হবে, দিক বলে দিতে হবে। দিক বলে দেওয়ার জন্য যে কোনো একদিকে হয় f2 এর সাথে থিটা ধরো অথবা f1 এর সাথে থিটা ধরো, যে কোনো একদিকে ধরলেই হলো। আমি f1 এর সাথে ধরছি থিটা, আমি f দেখো এই থিটাটা আমি ধরছি f1 এর সাথে, তাহলে আমি দিকটা বলে দেবো f1 বলের সাথে এত ডিগ্রি কোণে কি করবে, ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তাহলে থিটাটা আমি ধরলাম কি f1 এর সাথে। তাহলে আমার দিক বের করার ফর্মুলা কি ছিল, ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল ধরবো, যার সাথে কোণ ধরছি, কার সাথে কোণ ধরছি f1 এর সাথে, সে নিচে সিঙ্গেল, সে নিচে সিঙ্গেল, ওপরে হবে বাকিটা f2 সাইন আলফা প্লাস f2 cos আলফা। ঠিক আছে, এখন দেখো এই যে কি লাগবে, f2 এর মান লাগবে, f2 এর মান কি তুমি জানো না, এই যে দেখো f2 এর মান কি তুমি জানো না, এই যে f2 এর মান হচ্ছে এটা, f2 এর মান হচ্ছে এটা, আর লাগবে কি এটা হচ্ছে f2 এর মান, আর এটা হচ্ছে f2 এর মান, এটা হচ্ছে কি f1 এর মান। ঠিক আছে, আমার লাগবে এই জায়গায় f2 এর মান লাগবে, f1 এর মান লাগবে, সাথে লাগবে কি তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল 120, মানে আলফার মানটা যদি 120 বসাও, f2 এর মান যদি বসাও, f1 এর মান বসাও, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কি আমাদের দিক হয়ে যাবে, সেটাই কি দিক হয়ে যাবে। অর্থাৎ থিটার মানটা এই জায়গা থেকে তোমরা সুন্দরভাবে বের করে নিবা, থিটার মানটা সুন্দরভাবে বের করে নিবা। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে ম্যাথটা বুঝতে পারছি। আর এই সকল কোশ্চেনগুলাই সবচেয়ে বেশি আছে